মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা যত বাড়ছে, ততই একটি পুরনো প্রশ্ন সামনে আসছে। পশ্চিমা বিশ্ব কি সত্যিই একসঙ্গে চলছে? ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময় ইউরোপের কয়েকটি বড় দেশ দ্রুত যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। ইউরোপীয় দেশগুলো সরাসরি সামরিক অভিযানে অংশ নেয়নি। বিশ্লেষকেরা যদিও মনে করেন পর্দার আড়ালে সীমিত সহায়তা, যেমন ঘাঁটি ব্যবহার, আকাশপথ বা গোয়েন্দা সমন্বয়, এগুলো হয়তো চলছে। তবে তারা মোটা দাগে যুদ্ধের দায় নিজেদের কাঁধে নিতে চাইছে না। এ অবস্থান কেবল কৌশলগত সতর্কতা নয়, এটি পশ্চিমা বিশ্বের ভেতরে পরিবর্তনের ইঙ্গিত। ২ মার্চ প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দেখা যায়, ইউরোপীয় নেতারা সরাসরি সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলেননি, বরং দূরত্ব বজায় রাখা ভাষা ব্যবহার করেছেন। অর্থাৎ ন্যাটোর ভেতরে থেকেও এখন সরাসরি সমর্থনের বদলে শর্তসাপেক্ষ সহযোগিতার প্রবণতা দেখা যাচ্ছে। কেন এই সতর্কতা? প্রথমত, অতীত অভিজ্ঞতা। গণবিধ্বংসী অস্ত্র থাকার যে অভিযোগে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধ শুরু করেছিল, সেই অভিযোগ পরে মিথ্যা প্রমাণিত হয়। তাই এখন ইউরোপীয় দেশগুলো যে কোনো সামরিক পদক্ষেপের আগে আইনি ভিত্তি, স্পষ্ট উদ্দেশ্য এবং বেরিয়ে আসার পথ জানতে চায়। ২ মার্চ রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, ইরান প্রসঙ্গে আন্তর্জাতিক আইন ও ন্যাটোর অবস্থান পরিষ্কার না হলে ইউরোপীয় নেতারা প্রকাশ্যে এগোতে চান না। অতীতের ভুলের পুনরাবৃত্তি এড়াতেই এ অবস্থান। দ্বিতীয়ত, নিরাপত্তা নিয়ে অগ্রাধিকার। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপের কৌশল বদলে গেছে। রাশিয়াকে তারা তাৎক্ষণিক হুমকি মনে করে। এই সময়ে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতে জড়ালে ইউক্রেন ইস্যুতে মনোযোগ ও সহায়তা সরে যেতে পারে। তাই তারা একসঙ্গে দুই সংকটে ঢুকতে চায় না। ৩ মার্চ অ্যাসোসিয়েটেড প্রেসে এপি লর্ন কুক লিখেছেন, ইউরোপ সামরিক ঘাঁটি সুরক্ষা ও নাগরিক সরিয়ে নেওয়ার প্রস্তুতিতে সক্রিয় থাকলেও সংঘাত বাড়ানোর পথে হাঁটছে না। তৃতীয়ত, আস্থার টানাপোড়েন। ট্রাম্প আমলের আমেরিকা ফার্স্ট নীতি, শুল্ক বিরোধ, প্রতিরক্ষা ব্যয় ও ইউক্রেন প্রশ্নে মতভেদ, সব মিলিয়ে সম্পর্কের ভেতরে দূরত্ব তৈরি হয়েছে। ফলে কৌশলগত স্বায়ত্তশাসন এখন জোরালো দাবি। ২ মার্চ দ্য ওয়াশিংটন পোস্টে এলেন ফ্রান্সিস জানান, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমে যাওয়ার প্রেক্ষাপটে ফ্রান্স পারমাণবিক সক্ষমতা বাড়ানো এবং ইউরোপীয় অংশগ্রহণের পরিকল্পনা করছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ভাষায় শক্তিশালী হতে হবে, এ বার্তাই ইউরোপের মানসিক পরিবর্তনকে ইঙ্গিত করে। এ বিতর্ক রাজনীতির সীমানা ছাড়িয়ে অর্থনীতি ও কৌশলগত সম্পর্কেও বিস্তৃত। ফরেন অ্যাফেয়ার্সে ১২ ডিসেম্বর ২০২৫ প্রকাশিত হাউ ইউরোপ লস্ট, ক্যান দ্য কন্টিনেন্ট এস্কেপ ইটস ট্রাম্প ট্র্যাপ প্রবন্ধে ম্যাথিয়াস ম্যাথাইস ও ন্যাথালি তোচ্চি দেখিয়েছেন, শুল্কচাপ ও কূটনৈতিক টানাপোড়েন ইউরোপকে এমন এক কাঠামোগত নির্ভর যা তাকে নিজস্ব সক্ষমতা বাড়াতে বাধ্য করছে। একইভাবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আইআইএসএস দ্য লুমিং ট্রান্সআটলান্টিক ট্রেড ওয়ার মে ২০২৫ সম্ভাব্য শুল্ক সংঘাতের ইঙ্গিত দেওয়া হয়। অর্থাৎ একদিকে বাণিজ্যিক চাপ, অন্যদিকে নিরাপত্তা সমর্থনের প্রত্যাশা। এই অসম সম্পর্ক ইউরোপকে ন্যাটোর ভেতর থেকেও আরও শর্তসাপেক্ষ ও হিসেবি অবস্থান নিতে উদ্বুদ্ধ করছে। সব মিলিয়ে ইউরোপের এ অবস্থানকে শুধু সতর্কতা বলা যথেষ্ট নয়, বরং এটি ঝুঁকি বণ্টনের রাজনীতি। আধুনিক সংঘাতে লাভ অনিশ্চিত, কিন্তু ক্ষতির ঢেউ, যেমন জ্বালানির মূল্যবৃদ্ধি, শরণার্থীর প্রবাহ, বাজার অস্থিরতা, প্রায় ইউরোপকেই সামলাতে হয়। ৩ মার্চ অ্যাসোসিয়েটেড প্রেসে লর্ন কুকের প্রতিবেদন, ইউরোপ ডিফেন্স মিলিটারি বেজেস স্ট্রাগলস টু ইভাকুয়েট সিটিজেন্স অ্যাজ ইট ইজ ড্রন ইন্টু দ্য ওয়ার অন ইরান এ দেখা যায়, হরমুজ প্রণালী ঘিরে উদ্বেগ, সামরিক ঘাঁটির সুরক্ষা এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার চাপ ইউরোপের ওপরই বেশি পড়ছে। অর্থাৎ সংঘাতে সরাসরি জড়িত না হয়েও ইউরোপ সেটার প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়। ইরান রাষ্ট্র সভ্যতার মনস্তত্ত্ব পশ্চিমা দ্বিধা বোঝার পাশাপাশি ইরানের রাষ্ট্র মনস্তত্ত্ব বোঝাও জরুরি। তেহরান নিজেকে প্রায়ই একটি রাষ্ট্র সভ্যতা, অর্থাৎ হাজার বছরের পারস্য ঐতিহ্যের ধারক হিসেবে তুলে ধরে। এই বয়ান কেবল আবেগ নয়, রাজনৈতিক কৌশলও। সংকটের সময় বাইরের হুমকিকে সামনে এনে জাতীয় ঐক্যকে শক্ত করা, এটাই প্রতিরক্ষামূলক জাতীয়তাবাদের মূল চালিকা শক্তি। জাতীয়তাবাদ নিয়ে আর্নেস্ট গেলোনার তার বই নেশনস অ্যান্ড ন্যাশনালিজমে বলেন,
আধুনিক রাষ্ট্র নিজস্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো মিলিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি নির্মাণ করে। অন্যদিকে বেনেডিক্ট অ্যান্ডারসন তার বিখ্যাত গ্রন্থ ইম্যাজিনড কমিউনিটিজে দেখান, জাতি আসলে একটি কল্পিত রাজনৈতিক সম্প্রদায়, যেখানে মানুষ একে অপরকে না চিনলেও নিজেদের একই ঐতিহ্যের অংশ মনে করে। ইরানের ক্ষেত্রে এই তত্ত্বগুলো বাস্তব অর্থ পায়। বাইরের চাপ বাড়লে আমরা এক এ বোধকে রাষ্ট্র আরও জোরালো করে। এর সঙ্গে যুক্ত হয় দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা। ১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ ইরানের নিরাপত্তা মানসিকতা বদলে দেয়। ৮ বছরের সেই রক্তক্ষয়ী সংঘাত তাদের সামরিক সংগঠন, বিপ্লবী গার্ডের ভূমিকা এবং অবরুদ্ধ রাষ্ট্র ধারণাকে শক্তিশালী করেছে। যুদ্ধের পর ইরান সরাসরি বড় আকারের সংঘাতের বদলে আঞ্চলিক প্রভাব কৌশল গড়ে তোলে। ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে নেটওয়ার্ক তৈরি তারই অংশ। বিশ্লেষকেরা এরকম কৌশলকে কখনো কখনো অ্যান্টিসিপেটরি সিকিউরিটি ডক্ট্রিন, অর্থাৎ সম্ভাব্য সংঘাত ধরে নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে দেখেন। ৩ অক্টোবর ২০২৫-এ ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের ব্রিফ ইসরায়েল অ্যান্ড ইরান অন দ্য ব্রিঙ্ক, প্রিভেন্টিং দ্য নেক্সট ওয়ারে সতর্ক করা হয়েছে যে ইসরায়েল ইরান সম্পর্কের পুরনো ট্যাবু ভেঙে গেছে এবং ভবিষ্যৎ সংঘাতের ঝুঁকি বাস্তব। আরও পেছনে গেলে পারস্য অঞ্চল বহু শতাব্দী ধরে শক্তির সংঘর্ষক্ষেত্র। অটোমান সাফাভি প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে ছিল আনাতোলিয়া, ইরাক, পারস্য করিডর। ১৫১৪ সালের চালদিরান যুদ্ধ অটোমান সুলতান সেলিম প্রথম বনাম সাফাভি ইরান মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। তারও আগে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য সাম্রাজ্য দখল করেছিলেন। এই স্মৃতিগুলো আজও রাষ্ট্রীয় বয়ানে জায়গা পায়। আমরা বারবার ঘেরাও হয়েছি, এমন ধারণা জাতীয় নিরাপত্তার চিন্তাকে প্রভাবিত করে। ধর্মীয় স্মৃতিও এখানে ভূমিকা রাখে। ইসলামের প্রাথমিক রাজনৈতিক বিভাজন থেকে যে শিয়া সুন্নি দ্বন্দ্বের সূত্রপাত, তা বহু শতাব্দী ধরে আঞ্চলিক রাজনীতিতে প্রতিফলিত হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হল, অভ্যন্তরীণ মতভেদ থাকলেও বাইরের চাপ দেখা দিলে ইরানে প্রায়ই জাতীয় ঐক্য জোরদার হয়। ইতিহাস, ধর্ম ও রাষ্ট্রীয় পরিচয় তখন একত্রে কাজ করে। এটি কল্পিত সম্প্রদায় তত্ত্বের বাস্তব প্রয়োগ।